নমস্কার দর্শক, সবাইকে স্বাগত। আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, লেটেস্ট সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন। আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। আচ্ছা, একজন ইনভেস্টর হিসেবে যখন কোনো কোম্পানি ফাইন্যান্সিয়াল রিপোর্ট সামনে আসে তখন কি মনে হয়? মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সব সংখ্যা আর ডেটার একটা বিশাল দেয়াল, তাই না? এ তো সবকিছুর ভেতর থেকে কোম্পানির আসল অবস্থাটা বোঝা কিন্তু বেশ কঠিন একটা কাজ। কিন্তু ভাববেন না, এর একটা দারুণ সমাধান আছে, আর সেই সমাধানটাই হলো ফাইন্যান্সিয়াল রেশিও। এগুলোকে আমরা বলতে পারি এক ধরনের ইনভেস্টার্স টুলকিট। এই টুলসগুলো ব্যবহার করে আমরা ওই জটিল সংখ্যাগুলোর পেছনের আসল গল্পটা, মানে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টোরিটা বের করে আনতে পারি। তো চলুন এক নজরে দেখে নিই আজকে আমাদের আলোচনার রোডম্যাপ। প্রথমে আমরা আমাদের এই ইনভেস্টর টুলকিটটা কি তা নিয়ে কথা বলব। এরপর আমরা 3 ধরনের খুব জরুরি রেশিও নিয়ে আলোচনা করব: প্রফিটেবিলিটি, লেভারেজ আর ভ্যালুয়েশন। আর সবশেষে একজন মাস্টারের মতো এই টুলসগুলো ব্যবহারের কিছু নিয়মকানুনও জেনে নেব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, প্রফিটেবিলিটি অর্থাৎ লাভজনকতা। সোজা কথায়, একটা কোম্পানি টাকা কামাতে কতটা ভালো, এটাই হলো যে কোনো ব্যবসার মূল ইঞ্জিন। আমাদের টুলবক্সের প্রথম যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হলো রিটার্ন অন ইকুইটি, বা সংক্ষেপে ROE। ব্যাপারটি খুব সহজ। এটা আসলে একটাই প্রশ্নের উত্তর দেয়: শেয়ারহোল্ডাররা যে টাকাটা কোম্পানিতে লাগিয়েছে সেই টাকা ব্যবহার করে ম্যানেজমেন্ট কতটা লাভ তৈরি করতে পারছে। আর এটা ক্যালকুলেট করাও কিন্তু একদম সোজা। আপনাকে শুধু কোম্পানির নেট প্রফিট, মানে সব খরচ আর ট্যাক্স দেবার পর যে লাভটা থাকে, সেটাকে টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি দিয়ে ভাগ করতে হবে, ব্যাস। চলুন বিষয়টা আরেকটু পরিষ্কারভাবে বোঝার জন্য একটা বাস্তব উদাহরণ দেখা যাক। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা খুব পরিচিত কোম্পানি গ্রামীণফোনের ডেটা নিয়ে কাজ করব। তবে একটা কথা বলে রাখি, এখানে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করছি সেগুলো শুধু বোঝানোর সুবিধার জন্য, এগুলো কিন্তু কাল্পনিক। তো এই সংখ্যাগুলো দিয়ে ক্যালকুলেট করলে গ্রামীণফোনের ROE দাঁড়াচ্ছে 26.9%। এখন এটার মানে কি? এর মানে হলো শেয়ারহোল্ডারদের প্রতি 100 টাকা বিনিয়োগের বিপরীতে জিপি প্রায় 27 টাকা লাভ তৈরি করছে। বুঝতেই পারছেন, একটা ভালো ROE মানে হলো কোম্পানিটা বেশ দক্ষতার সাথে ব্যবসা চালাচ্ছে। ওকে, তাহলে প্রফিটেবিলিটি বা লাভ করার ক্ষমতা তো আমরা বুঝলাম, কিন্তু শুধু লাভ দেখলেই তো হবে না, তাই না? দেখতে হবে এই লাভটা করতে গিয়ে কোম্পানি কী পরিমাণ ঝুঁকি নিচ্ছে। আর এই ঝুঁকি মাপার জন্যই আমাদের টুলবক্সের পরের টুলটা হলো লেভারেজ রেশিও। এই লেভারেজ রেশিওর মধ্যে সবচেয়ে কমন হলো ডেট টু ইকুইটি রেশিও, বা D/E। এটাকে একটা দাড়িপাল্লার মতো ভাবতে পারেন। এই দাড়িপাল্লার একদিকে থাকে কোম্পানির নিজের টাকা, মানে ইকুইটি, আর অন্যদিকে থাকে ধার করা টাকা, মানে ডেট বা ঋণ। এই রেশিওটা আমাদের এটাই দেখায়। এটা বের করার ফর্মুলাও একদম সহজ। কোম্পানির মোট যত ঋণ আছে, মানে শর্ট টার্ম আর লং টার্ম দুটোই, সেটাকে জাস্ট টোটাল শেয়ারহোল্ডার্স ইকুইটি দিয়ে ভাগ করে দিলেই হবে। চলুন আবার আমাদের গ্রামীণফোনের কাল্পনিক উদাহরণে ফিরে যাই। এক্ষেত্রে D/E রেশিও হল 0.45, মানে কোম্পানির প্রতি 100 টাকায় নিজের মূলধনের বিপরীতে 45 টাকার ঋণ আছে। সাধারণত এই রেশিওটা একের নিচে থাকা ভালো বলে মনে করা হয়। তবে হ্যাঁ, কিছু কিছু সেক্টরে, যেমন ধরুন ব্যাংকিং সেক্টরে, এই রেশিওটা স্বাভাবিকভাবেই একটু বেশি থাকে। আচ্ছা, আমরা কোম্পানির লাভ দেখলাম, ঝুঁকিও মাপলাম। এবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে আসা যাক, ভ্যালুয়েশন। মানে সব তো বুঝলাম, কিন্তু মার্কেটে এই শেয়ারটার এখন যে দাম, সেটা কি ঠিক আছে? শেয়ারটা কি সস্তা নাকি দামি? ভ্যালুয়েশন রেশিও জগতে যদি কোনো রকস্টার থেকে থাকে, তাহলে সেটা হলো প্রাইস টু আর্নিংস রেশিও, বা PE রেশিও। এটা কি বলে? খুব সহজ ভাষায় এটা বলে যে একটা কোম্পানির প্রতি 1 টাকা লাভের জন্য ইনভেস্টররা মার্কেটে কত টাকা দিতে রাজি আছে। এটা বের করতে হলে আমাদের দুটো স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, কোম্পানির টোটাল নেট প্রফিটকে মোট শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে আর্নিংস পার শেয়ার বা EPS বের করতে হবে। আর স্টেপ 2, শেয়ারের এখনকার যে মার্কেট প্রাইস, সেটাকে এই EPS দিয়ে ভাগ করলেই আমরা P/E রেশিও পেয়ে যাব। তো আমাদের উদাহরণে জিপির P রেশিও হলো 15x। এর মানে হলো মার্কেটে ইনভেস্টররা জিপির আয়ের 15 গুণ দাম দিতে রাজি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই 15 সংখ্যাটা একা একা কিন্তু তেমন কোনো অর্থ বহন করে না। এটার আসল ভ্যালু বোঝা যায় যখন এটাকে ওই একই ইন্ডাস্ট্রির অন্য কোম্পানির PEর সাথে তুলনা করা হয়।
সুতরাং মূল পয়েন্টটা হলো কনটেক্সট বা প্রেক্ষাপট। শুধু একটা রেশিও দেখলেই হবে না। এই স্লাইডের উদাহরণটা দেখুন। ধরা যাক কোম্পানি এর প্রাইস টু সেলস রেশিও অনেক হাই। দেখে মনে হতে পারে এটা খুব দামি, কিন্তু দেখুন এর প্রফিট মার্জিনও কিন্তু অনেক হাই, 25%। এর তুলনায় কোম্পানি বির প্রফিট মার্জিন মাত্র 5%। এজন্যই অনেক সময় একটা হাই প্রফিট মার্জিন একটা হাই ভ্যালুয়েশনকে জাস্টিফাই করে। তো আমাদের টুলবক্স তো রেডি, ROE, D/E, P/E সব টুলস আমাদের হাতে। কিন্তু শুধু টুলস থাকলেই তো হবে না, তাই না? একজন মাস্টার ক্রাফটসম্যানের মতো সেগুলোকে ব্যবহারও করতে জানতে হবে। চলুন সেই নিয়মগুলোই এখন জেনে নিই। সবচেয়ে বড় আর প্রথম নিয়মটা হলো কখনো শুধু একটা রেশিওর উপর ভরসা করবেন না। ব্যাপারটা এমন হতে পারে যে একটা কোম্পানির ROE হয়তো 30%, যা দেখতে অসাধারণ, কিন্তু একটু গভীরে গিয়ে দেখলেন যে এই হাই ROI এসেছে বিশাল পরিমাণ ঋণ নেওয়ার কারণে। তখন কিন্তু পুরো চিত্রটাই পাল্টে গেল, তাই না? এজন্যই সবসময় একটা কোম্পানির রেশিওকে তার ইন্ডাস্ট্রির অন্য কোম্পানির সাথে তুলনা করতে হবে এবং কয়েক বছরের ট্রেন্ডটা দেখতে হবে। আসলে জেরোধা ভার্সিটির একটা খুব সুন্দর কথা আছে, আর সেটা হলো এই রেশিওগুলো একটা বড় পাজল বা ধাঁধার কয়েকটা টুকরো মাত্র। পুরো ছবিটা বুঝতে হলে আপনাকে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের পাশাপাশি কোয়ালিটেটিভ জিনিসগুলো দেখতে হবে, যেমন কোম্পানির ম্যানেজমেন্ট কেমন, তাদের ব্র্যান্ডের শক্তি কতটা, বা ওই ইন্ডাস্ট্রিটার ভবিষ্যৎ কেমন। তো আমাদের টুলবক্স এখন রেডি, আর ব্যবহারের নিয়ম কানুনও আমাদের জানা। এখন প্রশ্নটা আপনাদের কাছেই থাকল, এই নতুন লেন্স দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের কোন কোম্পানিটাকে আপনারা প্রথম বিশ্লেষণ করতে চান?